আমাদের আজকের পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উল্লেখযোগ্য কবিতা খেয়া। সবাই মন দিয়ে শুনতে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে। আমরা জেনে নেব খেয়া কবিতাটির উৎস। খেয়া কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া। মনে রাখবে, খেয়া কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালি কাব্যগ্রন্থের 19 সংখ্যক কবিতা। এইবার কবিতাটি পাঠ করব, তারপর কবিতা সম্পর্কে আলোচনা খুব সহজ সরল ভাষায়, আর তারপর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করে দেব। চলো শুরু করা যাক। খেয়া, রবীন্দ্রনাথ ঠাকুর। খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে সোনার মুকুট কত, ফুটে আর টুটে। সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল, উঠে কত সুধা। শুধু হেতা দুই তীরে কেবা জানে নাম, দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। এবার সংক্ষিপ্ত বিষয়বস্তু আলোচনা করছি, যেটা শুনলে কবিতাটি তোমাদের কাছে আরও সহজ হয়ে যাবে। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর একদিকে দ্বন্দ্ব সংঘাতপূর্ণ আত্মকেন্দ্রিক নাগরিক জীবন, আর অন্যদিকে শান্ত স্নিগ্ধ সম্পর্ক মাখা গ্রামীণ জীবনের ছবি পাশাপাশি তুলে ধরেছেন, তাই না? এখানে একটি নাম না জানা নদী ও তার তীরবর্তী দুই নাম না জানা গ্রামের কথা উল্লেখ করা হয়েছে। সারা বাংলার শান্তিপূর্ণ গ্রাম জীবনের প্রতিনিধিত্ব করেছে। দুই গ্রামের মানুষ পরস্পরকে চেনে, নদীর ব্যবধান ঘুচিয়ে খেয়া নৌকোই তাদের মধ্যে যোগসূত্র তৈরি করে। সকাল থেকে সন্ধে পর্যন্ত খেয়া পারাপার করে দুই পাড়ে আসা যাওয়ার মধ্যে তাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে। গ্রামের মানুষের সহজ সরল আচরণ তাদের জীবনে নাগরিক সভ্যতার জটিলতার ছোঁয়া লাগেনি। অন্যদিকে পৃথিবীর অন্য প্রান্তে চলে হিংসা বিদ্বেষ রক্তপাতের মধ্য দিয়ে ক্ষমতা দখলের লড়াই। এক সাম্রাজ্যের পতনে আর এক সাম্রাজ্যের উত্থান হয়। সভ্যতার অগ্রগতি যেমন একদিকে মানুষকে উন্নততর জীবনযাত্রা দিয়েছে, তেমনি এই সভ্যতা পৃথিবী ও মানুষকে হিংস্রতা ও ধ্বংসের অনেক উপকরণও দিয়েছে। বিশ্বজুড়ে চলা এই হিংসা রক্তপাতের কোনো প্রভাবই পড়ে না এই সহজ সরল পল্লীবাসীদের জীবনে। নদী তীরবর্তী দুই গ্রামের মধ্যে যোগাযোগের মাধ্যম খেয়া যেন হয়ে থাকে চিরকালীন সরল জীবনযাত্রার প্রতীক। তোমরা বুঝতেই পারছো, এখানে উল্লেখ রয়েছে খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে, আর তার সাথে দুই গ্রামের মানুষ যাতায়াত করে নদীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত। আর দুটি গ্রামের মানুষের নিজেদের মধ্যে অনেক ভালো সম্পর্ক তৈরি হয়েছে, তাই না? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষজন আনাগোনা। আর পৃথিবীতে অন্য প্রান্তে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, কত নূতন নূতন ইতিহাস গড়ে উঠছে। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে কত মানুষ রাজা হয়, আবার কত মানুষ প্রজা হয়, তাই না? সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা। যে সমস্ত সভ্য নাগরিক নগর সভ্যতা রয়েছে, সেখানকার মানুষের চাহিদা দিন দিন বাড়তেই থাকছে। তাই তো এখানে উল্লেখ করা হয়েছে নব নব কত তৃষ্ণা ক্ষুধা।
উঠে কত হলাহল, উঠে কত সুধা। শুধু হেতা দুই তীরে, কিন্তু এখানে যে দুই গ্রাম আর নদীর দুই তীরবর্তী, সেই তীরের কথা কবি কিভাবে বুঝিয়েছে দেখো। শুধু হেতা দুই তীরে কে বা জানে নাম, দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। গ্রামের জীবনযাত্রা অত্যন্ত সহজ সরল শান্তিপূর্ণ শহরের থেকে, সেটাও কবি সুন্দরভাবে তুলে ধরেছে, তাই না? এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। খেয়া নৌকার মাধ্যমে কেউ ঘরে ফিরছে, আবার কেউ ঘর থেকে বাইরে যাচ্ছে। আশা করছি বিষয়বস্তু অনেকটাই স্বচ্ছ হয়ে গিয়েছে। তাও কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করবে। এবার আমরা দেখব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। চলো আমরা দেখে নিই। দেখো, প্রথম প্রশ্ন, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন উত্তর। তোমরা চাইলে উত্তরগুলো নিজেদের খাতায় লিখে নিতে পারো। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত খেয়া কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? মনে রাখবে, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত খেয়া কবিতাটি চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত। পরবর্তী প্রশ্ন, চৈতালি কাব্যগ্রন্থে মোট কতগুলি কবিতা রয়েছে? চৈতালি কাব্যগ্রন্থে মোট ৭৯টি কবিতা রয়েছে। নেক্সট, খেয়া কবিতাটিতে কটি পংক্তি রয়েছে? খেয়া কবিতাটিতে মোট ১৪টি পংক্তি রয়েছে। পরবর্তী প্রশ্ন, কোন কোন স্থানে অবস্থানকালে রবীন্দ্রনাথ চৈতালি কাব্যের কবিতাগুলি রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর পাতিশর ও শাহজাদপুরে অবস্থানকালে চৈতালি কাব্যগ্রন্থের কবিতাগুলি রচনা করেন। পরবর্তী প্রশ্ন, নদী স্রোতে কী পারাপার করে? নদীর এক পাড়ের মানুষকে বিভিন্ন প্রয়োজনে অন্য পাড়ে পৌঁছে দিতে নদী স্রোতে খেয়া নৌকা পারাপার করে। পরবর্তী প্রশ্ন, খেয়া কবিতায় নদীর দুই তীরে কি আছে? খেয়া কবিতায় নদীর দুই তীরে পরস্পরের পরিচিত দুটি গ্রাম আছে। পরবর্তী, আছে জানাশোনা, কাদের মধ্যে জানাশোনা রয়েছে? গ্রামের মধ্য দিয়ে বয়ে চলা নদীর দুই তীরের মানুষদের মধ্যে জানাশোনা রয়েছে। একেই কবি দুই তীরের দুই গ্রামে জানাশোনা বলেছেন। পরবর্তী, খেয়া নৌকা বলতে কি বোঝো? নদী বা বড় জলাশয় পারাপারের জন্য ব্যবহৃত ছোট নৌকাকে খেয়া নৌকা বলা হয়ে থাকে। পরবর্তী, সকাল থেকে সন্ধ্যা দুই গ্রামের মানুষ কী করে? সকাল থেকে সন্ধ্যা দুই গ্রামের মানুষ নানা প্রয়োজনে একে অন্যের গ্রামের আনাগোনা অর্থাৎ যাতায়াত করে। পরবর্তী, পৃথিবীতে নতুন নতুন কী গড়ে ওঠে? পৃথিবীতে নতুন নতুন ইতিহাস অর্থাৎ সামাজিক ও রাজনৈতিক পট পরিবর্তনের কাহিনী ও ক্ষমতা বদলের গল্প গড়ে ওঠে। পরবর্তী প্রশ্ন, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। কি আনাগোনা করে? সকাল থেকে সন্ধ্যা দুই গ্রামের মানুষের খেয়া পার করে আনাগোনার কথা বলা হয়েছে। পরবর্তী, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। এই আনাগোনা কোথায় হয়ে থাকে? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত খেয়া কবিতার প্রশ্নোদ্ধৃত পংক্তিটিতে উল্লেখিত এই আনাগোনা নদী তীরের গ্রাম দুটিতে হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, এই খেয়া চিরদিন চলে। কোথায় চলে? নদীতে, নদী স্রোতের মাধ্যমে চলে। নেক্সট, উঠে কত কি ওঠে? হলাহল ওঠে। পরবর্তী, উঠে কত হলাহল, হলাহল শব্দের অর্থ কি? আক্ষরিক অর্থ হলো চিৎকার, কিন্তু তোমাদের যদি অপশান দেওয়া থাকে অমৃত, ওষুধ, পানীয়, গরল, তাহলে বলবে গরল। এটা একটা পৌরাণিক অর্থেই হবে, গরল, ঠিক আছে। পরবর্তী, শুধু হেতা
দুই তীরে কে বা জানে নাম। উত্তর হবে নাম। এগুলো এমসিকিউ টাইপস প্রশ্নের ধরন বলা হচ্ছে। পরবর্তী, কে বা জানে নাম, যাদের নাম কেউ জানে কি না বলে কবির সন্দেহ, তারা হলো নদীর দুই পাড়ের দুই গ্রাম। দোহা পানে চেয়ে আছে, পরস্পরের দিকে তাকিয়ে আছে নদীর দুই তীরের দুটি গ্রাম। পরবর্তী, এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে। পংক্তিটিতে কবি প্রকৃতপক্ষে যে খেয়ার কথা বলেছে তা হলো জীবন্তরী। পরবর্তী প্রশ্ন, এগুলো আবার চলে যাচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নে। খেয়া কবিতায় বাস্তব সভ্যতার কি উঠে আসে? খেয়া কবিতায় বাস্তব সভ্যতার নব নব তৃষ্ণা ক্ষুধা উঠে আসে। পরবর্তী, সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা। কবি তৃষ্ণা ক্ষুধা শব্দ দুটি দিয়ে কি বোঝাতে চেয়েছেন? তৃষ্ণা ক্ষুধা শব্দ দুটি দিয়ে কবি সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষের বেড়ে যাওয়া চাহিদাকে বুঝিয়েছেন। পরবর্তী প্রশ্ন, দোহা পানে চেয়ে আছে, কারা পরস্পরের দিকে তাকিয়ে আছে? আমরা সবাই জানি, তাই না? নদীর দুই তীরবর্তী দুই গ্রাম পরস্পরের দিকে তাকিয়ে আছে। নেক্সট, খেয়া চিরদিন কি করে? খেয়া চিরদিন মানুষদের নিয়ে নদীর স্রোতে পারাপার করে, চলাচল করে। এইবার আমরা দেখব কিছু গুরুত্বপূর্ণ ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন উত্তর দেখব। দেখো, তোমরা মোটামুটি বিষয়বস্তু জানলে, কবিতার প্রত্যেকটি লাইনের অর্থ মোটামুটি ভালোভাবে বুঝলে, তোমরা কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর, সেটা বড় হোক, ছোট হোক বা বড় হোক, সবই কিন্তু অনায়াসে খুব সহজেই দিতে পারবে। আর কয়েকটা বড় প্রশ্নের উত্তরের ধরন যদি তোমরা দেখো, তোমরা কিন্তু বড় প্রশ্নের উত্তর লিখতে অনেকটা তোমাদের কাছে সহজ লাগবে। সেই জন্য দেখে রাখার দরকার রয়েছে। চলো তাহলে দেখে নিই। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, এই কথা বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? দেখো, কবির বক্তব্য হলো এই যে, খেয়া কবিতার উদ্ধৃত পংক্তিটিতে কবি রবীন্দ্রনাথ নাগরিক জীবন ও গ্রামীণ জীবনের একটি তুলনামূলক ছবি পাঠকের সামনে তুলে ধরেছেন। নাগরিক জীবন ক্ষমতা দখলের লড়াইয়ে উত্তাল, রাষ্ট্রনায়কেরা সেখানে আত্মপ্রতিষ্ঠার লড়াইয়ে ব্যস্ত। ঘটে চলে সাম্রাজ্যের উত্থান পতনের কাহিনী। ইতিহাসের অধ্যায় পাল্টে যায়। রক্তাক্ততার পথ ধরে মানুষ এগোনোর চেষ্টা করে। মানুষ পারস্পরিক হানাহানি ও দ্বন্দ্বে লিপ্ত হয়। এই হিংসা লড়াই পৃথিবীর বুকে ডেকে আনে চরম সর্বনাশ। এই প্রশ্নটাও দেখে রাখবে। সোনার মুকুট কত, ফুটে আর টুটে। উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো। দেখো তাৎপর্য, সোনার মুকুট আসলে রাজশক্তির ক্ষমতার প্রতীক। ক্ষমতার মোহে আবহমান কাল থেকেই পৃথিবীতে মানুষ ক্ষমতা দখলের লড়াই চালিয়ে এসেছে। আজ যে ক্ষমতার শীর্ষে, কাল হয়তো সে ক্ষমতাচ্যুত। যে যখন জিতেছে তার মাথায় শোভা পেয়েছে সোনার মুকুট, আর পরাজিত ব্যক্তির সোনার মুকুট খসে পড়ে তাকে ক্ষমতাহীন করে দিয়েছে। পৃথিবীতে অজস্র দ্বন্দ্ব এবং সর্বনাশের পথ ধরে শাসকের এই উত্থান পতনের ছবি দৃশ্যমান হয়ে উঠেছে অনন্তকাল ধরে। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা তোমরা আমাকে দেবে, ঠিক আছে? কমেন্ট করে জানাবে। শর্টকাটেই দিও, কমেন্টে বড় করে দেওয়াটা তো খুব একটা সম্ভব নয়, তাই না? খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে। খেয়া নৌকা কোথায় পারাপার করে, এটা তোমরা দিও। আর এর মধ্য দিয়ে কবি কোন ছবি তুলে ধরেছেন সেটা নিজেদের খাতায় লিখবে। দেখো, আর একটা প্রশ্ন, এটাও গুরুত্বপূর্ণ। নূতন নূতন কত গড়ে ইতিহাস। তাৎপর্য বিশ্লেষণ করো। দেখো,
রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কবিতা থেকে উদ্ধৃত পংক্তিটি গৃহীত হয়েছে। পৃথিবীর ইতিহাসে দেখা যায় যে বিভিন্ন সময়ে নানা যুদ্ধ বিগ্রহের মধ্য দিয়ে এক একটি দেশ রাজশক্তির পালাবদল হয়েছে। সুখ সম্পদ ক্ষমতার লোভে মানুষ খুব সহজেই একে অন্যকে আঘাত করছে। অন্যের কাছ থেকে ক্ষমতা দখলের চেষ্টায় লড়াইয়ের সূত্রপাত ঘটিয়েছে। এভাবেই এক সাম্রাজ্যের পতন অন্য সাম্রাজ্যের উত্থান হয়ে রচিত হয়েছে মানব সভ্যতার নূতন নূতন ইতিহাস। কয়েকটি বড় প্রশ্ন যেগুলো তোমরা দেখে নাও। খেয়া কবিতাটির নামকরণের সার্থকতা আলোচনা করো। আরেকটি দেখো, খেয়া কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর নগর ও গ্রাম জীবনের যে তুলনামূলক ছবি তুলে ধরেছেন তা নিজের ভাষায় বর্ণনা করো। দেখো, বলে দিচ্ছি কিছুটা। খেয়া কবিতাটিতে রবীন্দ্রনাথ ঠাকুর একদিকে পৃথিবীর ক্ষমতালোভী রক্তাক্ত নাগরিক জীবন আর অন্যদিকে শান্ত স্নিগ্ধ সরল মানবিক সম্পর্কে বাঁধা গ্রামীণ জীবনের অত্যন্ত সুন্দর ছবি পাশাপাশি তুলে ধরেছেন। দেখো, পারস্পরিক আত্মীয়তার বন্ধন পয়েন্ট এটা। একটি নাম না জানা নদীর দুপাশের দুটি নাম না জানা গ্রাম এখানে সারা বাংলার পল্লী গ্রামের কথা তুলে ধরেছে। গ্রামের সাধারণ মানুষ সহজ সরলভাবে তাদের জীবন কাটায়। নদী পারাপারের খেয়া নৌকোটি দুই পাশে দুই গ্রামের মানুষকে আত্মীয়তার বন্ধনে বেঁধেছে। পরবর্তী, হৃদয়ের যোগাযোগ। দেখো, নাগরিক জীবনের সুখ স্বাচ্ছন্দ্য অনেক বেশি থাকলেও মানুষের সঙ্গে মানুষের হৃদয়ের সম্পর্ক খুবই নগণ্য। তাই ক্ষমতা বা সম্পদের লোভে তারা একে অন্যকে আঘাত করতেও দ্বিধাবোধ করে না, পিছুপা হয় না। এক সাম্রাজ্যের পতনের সঙ্গে ঘটে আর এক সাম্রাজ্যের উত্থান। সভ্যতার অগ্রগতি মানুষকে উন্নততর জীবন দিয়েছে। অজস্র উন্নত মারণাস্ত্র তার ধ্বংসের বার্তাও নিয়ে এসেছে, তাই না? পরবর্তী পয়েন্ট, সহজ সরল পল্লী বাংলার জীবন। নগর জীবনের এই উত্থান পতন দ্বন্দ্ব সংঘাত থেকে অনেক অনেক দূরে পৃথিবীর এক কোণে পল্লী গ্রাম বাংলার জীবন কিন্তু আবহমান কাল ধরে একই রকমভাবে সুন্দরভাবে শান্ত শৃঙ্খলাময়ভাবে বয়ে চলেছে। কবিতাটিতে সভ্যতার অহংকারে গর্বিত হৃদয়হীন নাগরিক জীবনের থেকে সহজ সরল এবং মানবিক পল্লী জীবনের প্রতি রবীন্দ্রনাথের গভীর ভালোবাসা ব্যক্ত হয়েছে আলোচ্য কবিতায়। আরেকটি প্রশ্ন দেখো, উঠে কত হোলাহল উঠে কত সুধা, কোন প্রসঙ্গে কবি এই মন্তব্যটি করেছেন? উদ্ধৃতিটির তাৎপর্য ব্যাখ্যা করো। উঠে কত হোলাহল উঠে কত সুধা। খেয়া কবিতায় কবি যে বৈপরীত্যের কথা বলেছেন তা কবিতাটি অবলম্বন করে লেখো। দেখো তোমরা ভালো করে। প্রসঙ্গ কথা, রবীন্দ্রনাথ ঠাকুর চৈতালি কাব্যগ্রন্থের খেয়া কবিতায় মানব সভ্যতার অগ্রগতি প্রসঙ্গে উক্ত মন্তব্যটি করেছেন। তাৎপর্য বিশ্লেষণ দেখো, মানুষ তার জীবনযাত্রার মানকে ক্রমাগত উন্নতির পথে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়েছেন। মানুষ যত সুখ স্বাচ্ছন্দ্য পেয়েছে ততই তার মধ্যে আরও বেশি পাওয়ার আকাঙ্ক্ষা বা লোভ জেগেছে। সভ্যতার অগ্রগতি মানুষের হাতে ভয়ঙ্কর অস্ত্রের যোগান দিয়েছে। ক্ষমতা দখলের লোভে মানুষ মেতে উঠেছে রক্তক্ষয়ী যুদ্ধে। এক সাম্রাজ্যের অবসানে সূচনা হয়েছে নতুন সাম্রাজ্যের। রক্তস্রোতের মধ্যে লেখা হয়েছে মানব সভ্যতার ইতিহাস। পৌরাণিক কাহিনী অনুযায়ী সমুদ্র মন্থনে হলাহল এবং সুধা অর্থাৎ বিষ ও অমৃত দুই উঠেছিল। কবির মতে সভ্যতার অগ্রগতিতেও তেমন বিষ এবং অমৃত দুই উঠে এসেছে। কবি সভ্যতার ক্ষতিকারক রূপে অর্থাৎ কবি সভ্যতার ক্ষতিকারক রূপকে বিষ আর কল্যাণময় রূপকে সুধা অর্থাৎ অমৃত বলেছেন। দুর্ভাগ্যজনকভাবে অনেক ক্ষেত্রেই সভ্যতার ক্ষতিকারক রূপ
তার কল্যাণময় রূপকে ছাপিয়ে বড় হয়ে উঠেছে। নাগরিক জীবনের এই পরিণতি কবিকে কষ্ট দিয়েছে, তাই তিনি পল্লী জীবনের শান্ত স্নিগ্ধ মাটির গন্ধমাখা রূপটি উল্লেখ করেছেন। সেখানে সভ্যতার অগ্রগতি তেমন প্রভাব ফেলতে পারেনি বলেই বোধহয় আবহমান কাল ধরে মানুষের সঙ্গে মানুষের মানবিক সম্পর্ক বেঁচে আছে। এইবার কবিতাটির নামকরণটা তোমরা মন দিয়ে শোনো। দেখো, নামকরণটি কতদূর সার্থক হয়েছে, কতখানি সার্থক হয়েছে সেটা তোমরা দেখো। যে কোনো সাহিত্যকর্মের ক্ষেত্রেই নামকরণের যথেষ্ট গুরুত্ব রয়েছে। নামকরণের মাধ্যমেই ফুটে ওঠে সাহিত্যের অন্তর্নিহিত বিষয় বা ভাবটি, পাঠকদের কাছে ফুটে ওঠে সুন্দরভাবে। কবিতার ক্ষেত্রেও সাধারণত বিষয়বস্তু অনুযায়ী বা তার ভাববস্তু ও ব্যঞ্জনা অনুযায়ী কিংবা প্রতীকধর্মী নামকরণ হয়ে থাকে। রবীন্দ্রনাথ চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত খেয়া কবিতাটিতে একদিকে দ্বন্দ্ব সংঘাতময় রক্তাক্ত নাগরিক জীবন আর অন্যদিকে শান্ত স্নিগ্ধ মানবিক সম্পর্ক মাখা পল্লী জীবনের ছবি পাশাপাশি তুলে ধরেছেন। কোনো এক নাম না জানা নদীর দুই পাড়ের দুটি গ্রাম সারা বাংলার পল্লী জীবনের প্রতিনিধিত্ব করেছে এই কবিতায়। নদী পারাপারের নৌকাটি যেন দুই পাশের দুটি গ্রামের মানুষকে আত্মীয়তার বন্ধনে বেঁধেছে। প্রতিদিন খেয়া নৌকায় নদী পারাপার করার সূত্রেই দুই পাড়ের মানুষগুলির মধ্যে নিবিড় সম্পর্ক তৈরি হয়। অন্যদিকে সভ্য নাগরিক সমাজে রক্ত ঝরানো সংগ্রামের মধ্য দিয়ে অনবরত চলে ক্ষমতা দখলের লড়াই। এক সাম্রাজ্যের পতনে আর এক সাম্রাজ্যের উত্থান ঘটে। সভ্যতার অগ্রগতিতে মানুষের জীবনযাত্রার যেমন উন্নতি হয়, তেমনই তা ডেকে আনে সমাজ ও পরিবেশের ধ্বংসকেও। নাগরিক জীবনের এই উত্থান পতনের প্রভাব পল্লী গ্রামের মানুষের জীবনে এতটুকুও পড়ে না। প্রাচীনকাল থেকেই তাদের জীবনযাত্রা একইভাবে বয়ে চলে। মানুষে মানুষে নিবিড় সম্পর্কেই এই গ্রাম জীবনের মূল ভিত্তি। খেয়া নৌকা তাদের এই সম্পর্কের সূত্র। তাই কবিতাটির খেয়া নামকরণটি প্রতীকী এবং সার্থক হয়েছে বলা চলে। আমি তোমাদের আজকের কবিতাটি পাঠ করেছি এবং বিষয়বস্তু অত্যন্ত সহজ সরল ভাষায় তুলে ধরেছি, আর সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছি। এগুলো জানা থাকলে আর কোনো চিন্তাই তোমাদের কাছে থাকার কথা না। তো তোমরা সবাই ভালো থেকো, আর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো। টাটা, বাই।